ডাক্তারেরা কেন বারবার মার খায়? আর বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতেই ডাক্তারদের উপর আক্রমণের এই প্রবণতাটা বেশি দেখা যায়। যদিও আমি সরকারি চাকরি করি না, তবে সরকারি হাসপাতালে 2 বছর ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরবো, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে সেখানে আসলে কি হয়। সরকারি হাসপাতালগুলোতে আসলে কয়েক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীগণ কাজ করেন। যেমন ধরেন, সবার উপরে রয়েছেন ডাক্তার, ডাক্তারের পরে হলেন নার্স, নার্সদের পরে হলেন ওয়ার্ড বয়, আর ওয়ার্ড বয়ের নিচে হলেন মাসি পিসি। এখন এই 4 শ্রেণীর কর্মকর্তা এবং কর্মচারীগণ দ্বারা পরিচালিত হয় একটি সরকারি হাসপাতাল, বিশেষ করে বড় হাসপাতালগুলো। আর এই 4 শ্রেণীর আলাদা আলাদা দায়িত্ব রয়েছে হাসপাতালগুলোতে। আর এই 4 শ্রেণীর যে কর্মকর্তা কর্মচারীগণ, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য হাসপাতালের একটি প্রশাসনিক ভবন রয়েছে, এবং সেখানে পরিচালক সহ, হাসপাতালের পরিচালক সহ প্রশাসনিক অনেক কর্মকর্তা সেখানে রয়েছেন। সুতরাং একটি হাসপাতাল কিভাবে পরিচালিত হবে তার সম্পূর্ণ দায়িত্ব হলো হাসপাতালের পরিচালক এবং তার সাথে জড়িত অন্যান্য যত প্রশাসনিক কর্মকর্তাগণ রয়েছেন, সেখান থেকে সিদ্ধান্ত আসে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে একটি হাসপাতাল কিভাবে পরিচালিত হবে। একজন সাধারণ মানুষ যখন হাসপাতালে যান এবং স্বাভাবিকভাবে ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার পর, ওয়ার্ডে যাওয়ার পর ওনার নার্সের কাছে যান। নার্স যখন ওনার ডকুমেন্ট সব কিছু লিখে ওনাকে ছেড়ে দেন সামনে, ডাক্তারের সামনে। আর একজন মানুষ ধরেই নেন যে এই হাসপাতালের সব কিছুর দায়িত্বে হলেন এই ডাক্তার বেচারা। যেমন ধরেন, আমরা যখন ইন্টার্ন চিকিৎসক ছিলাম, মানুষ এভাবে ধরে নিত যে এই হাসপাতালের সব কিছু বোধহয় আমার হাতে। হাসপাতালে ওষুধ নাই কেন, সেটাও আমার হাতে। আমি চাইলে ওষুধ দিতে পারবো, বা আমি না চাইলে দিতে পারবো না। টেস্ট করানোর জন্য হাসপাতালে কেন টাকা লাগে, গেটে ঢুকতে কেন টাকা লাগে, বা ইঞ্জেকশন কেন নাই, কেন বাইরে থেকে সেটা কিনতে হয়, বিছানা কেন নাই, বিছানাগুলো কারা পায়, আমি কেন পাই না, কেন বিছানাগুলো দেওয়া হয় না। মানে মানুষ ধরে নেয় যে এই সব কিছুর দায়িত্ব হলো ডাক্তারের। এগুলো আসলে এত সহজ না। যেমন ধরেন, আমি প্রথমেই বলেছি 4 শ্রেণীর কর্মকর্তা কর্মচারী দ্বারা হাসপাতাল পরিচালিত হয়। একটি ওয়ার্ডে একজন ডাক্তারের একমাত্র কাজ হলো চিকিৎসা প্রদান করা। আর বাকি নার্স যিনি আছেন, ডাক্তার যে চিকিৎসা দিবেন সেটা আপনার শরীরে অ্যাপ্লাই করার দায়িত্ব হলো নার্সের। এছাড়া ওয়ার্ড বয়রা থাকে অন্যান্য বিভিন্ন কাজ করার জন্য, আপনার বিছানা দেওয়ার জন্য, এই সেই বিভিন্ন ম্যানেজ করার জন্য। সবশেষে হলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আয়া বুয়া মাসি এগুলো। এবং ওয়ার্ড গেটে যারা দায়িত্ব থাকে তারাও সেই ওয়ার্ড বয় বা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছেন তারা। এখানে ডাক্তারের আসলে কোনো রোল নেই, ডাক্তার চাইলেও কিছু করতে পারবে না। ডাক্তারের একমাত্র কাজ হলো সেখানে শুধুমাত্র রোগী দেখে চিকিৎসা দেয়া। কিন্তু একজন মানুষ ধরে নেন যে হ্যাঁ, ওয়ার্ড কেন পরিষ্কার নয়, সেই দায়িত্বটাও ডাক্তারের। ডাক্তার আসলে বাকি যে কর্মচারী সেখানে রয়েছেন, ওনারা ডাক্তারের অধীনস্থ কর্মচারী নন। এই হাসপাতালে, একটি হাসপাতালে যারা চাকরি করেন তারা সবাই হলেন ওই যে প্রশাসনের অধীনে, পরিচালকের অধীনে। এমন না যে একটি হাসপাতালে যিনি ডাক্তার, বাকি সবাই সেই ডাক্তারের অধীনে। তো আমি যে কথা বলতেছিলাম যে হাসপাতালে যে কর্মচারীগণ রয়েছেন তারা কেউই ডাক্তারের অধীনস্থ কর্মচারী নন, তারা সবাই পরিচালকের অধীনে হাসপাতালে কাজ করেন। সুতরাং আপনার যদি হাসপাতালে যাওয়ার পর চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ আপনাকে জানাতে হবে পরিচালকের কাছে। চিকিৎসা প্রয়োগ, যেমন ইঞ্জেকশন দেয়া, নার্স ইঞ্জেকশন দেয় নাই, স্যালাইন দেয় নাই, এরকম বিভিন্ন অভিযোগ শোনা যায়। সেই অভিযোগও আপনাকে দিতে হবে পরিচালকের কাছে। আপনি কেন বিছানা পেলেন না, বিছানা কেন নাই, বেড কেন নাই, সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, সেই অভিযোগও আপনাকে দিতে হবে পরিচালকের কাছে। ওয়ার্ড কেন পরিষ্কার নাই, সেই অভিযোগও আপনাকে দিতে হবে পরিচালকের কাছে। কারণ এখানে ডাক্তার থেকে শুরু করে সবাই পরিচালকের অধীনে অধীনস্থ কর্মকর্তা এবং কর্মচারী। অনেক সময় আমরা যখন হাসপাতালে ছিলাম দেখতাম অনেকে এইসব বিষয়ে এসে আমাদের কাছে, ডাক্তারের কাছে অভিযোগ দিতেন। আমরা বড় জোর একজন ডাক্তার হিসেবে ওনাদেরকে, বাকি যে কর্মচারীগণ রয়েছেন ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারবো, আমরা কিন্তু নির্দেশ দিতে পারবো না, যেহেতু ওনারা আমাদের অধীনস্থ কর্মচারী নন। দ্বিতীয়ত, আর মানুষ ধরে নেন এই যে ওয়ার্ডে ঢুকতে গেলে ঘুষ দিতে হয়, এইটাও বোধহয় ডাক্তারের কারসাজি। ইঞ্জেকশন কেন নাই, সেটাও হয়তো ডাক্তার খেয়ে ফেলছে। ডাক্তার জানেই না ইঞ্জেকশন কোথায় থেকে আসে, কই আইসা ঢুকে। আমি তো 2 বছর ছিলাম হাসপাতালে, আমি এসব জানতামই না। আমি শুধু জানতাম, নার্সের কাছ থেকে এই তথ্য পেতাম যে তারা বলতো যে স্যার আজকে কিন্তু ইঞ্জেকশন সাপ্লাই নাই, অথবা আজকে কিন্তু এইটা সাপ্লাই আছে, ওইটা নাই। আমরা শুধু এইটুকু পর্যন্তই জানতাম। এর বাইরে কোথায় থেকে ওষুধ আসে, কই থেকে আসে, কে আনে, আমরা এইসব কিছুই জানতাম না। আমরা শুধু লেখার সময় জানতাম যে এটা সাপ্লাই আছে কিনা। যদি সাপ্লাই থাকে আমরা রুগীকে বলতাম যে সাপ্লাই আছে, আপনি ফ্রি পাবেন, না হলে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। আর কিনে নিয়ে আসতে হবে বললেই রুগী ভাবতো যে এই তো শালা চুরের বাচ্চা, এই তো ইঞ্জেকশনগুলো সব খেয়ে ফেলছে, এই জন্য আমরা বলতেছি যে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। অনেকে গেলে দেখা যায় বেড পান না। এই বেডের সাথে ডাক্তারের দূর দূর কোনো সম্পর্ক নেই। আমি 2 বছরে ছিলাম, আমি কোনোদিন জানতাম না। এমনকি আমার রুগী যখন সেখানে গিয়ে ভর্তি হয়েছে,
তাদেরকে বেড ম্যানেজ করে দিতে অনেক কষ্ট হতো, এবং পেইং যে বেড সেটা প্রশাসনিক ভবনে গিয়ে টাকা পরিশোধ করে পেইং বেড দিতে হতো। আর এগুলো পরিচালনা হতো সম্পূর্ণরূপে প্রশাসনিক ভবন থেকে। কিন্তু হাসপাতালে যাওয়ার পর একজন রোগীর মাথার মধ্যে এই বিষয়টা কাজ করে যে এই সব কিছুর দায়িত্ব, সব কিছুর মালিক হলো ডাক্তার। সুতরাং হাসপাতালে কেন এটা নাই, ওইটা নাই, হাসপাতাল কেন পরিষ্কার না, গেটে ঢুকতে কেন টাকা লাগে, ওইটা ওইটা সব কিছুর দায় হলো ডাক্তারের। এখানে আসলে ডাক্তারের সেই ক্ষমতাই নেই। দ্বিতীয়ত হলো যে সমস্যাটি হয় যে অনেক সময় দেখা যায় যে হাসপাতালে বিভিন্ন ঔষধপত্র সাপ্লাই থাকে না, বা অনেক সময় নিম্নমানের ওষুধপত্র সাপ্লাই থাকে। এগুলোর দরপত্র কে আহ্বান করে, কে কোথা থেকে ওষুধ আনে, এর সাথে ডাক্তারের কোনো সম্পর্ক নাই। আর আমি আপনাদেরকে ছোট একটি উদাহরণ দিই যে একবার দেখা গেল যে একজন রোগীর অপারেশন করার পর তার প্রচণ্ড জ্বর আসছে। জ্বর আসার পর ওনাকে সবচেয়ে ভালো যে অ্যান্টিবায়োটিক মেরোপেনাম সেটা দেওয়া হয়েছে, এবং সেটি হাসপাতালে ফ্রিতে ছিল, সাপ্লাই ছিল। সেটা দেওয়া হয়েছে, 2 দিন দেওয়ার পরও রোগী সুস্থ হয় না, রোগীর জ্বর নিয়ন্ত্রণে আসে না, ইনফেকশন নিয়ন্ত্রণে আসে না। তখন আমাদের উপরে সিনিয়র যে শিক্ষক স্যারগণ ছিলেন, ওনারা আমাকে বললেন যে এই রুগীকে কনভিন্স করো সে যেন একই ইঞ্জেকশন বাহির থেকে কিনে এনে দেয়, আরও ভালো কোম্পানিরটা দেয়। এবার আপনি চিন্তা করেন, আমি একজন ডাক্তার হিসেবে, তখন একজন তরুণ চিকিৎসক হিসেবে আমি তখন কত বড় বিপদে। উনি নিজে সেটা বললেন নাই, উনি সেই দায়িত্ব আমার উপরে দিয়েছেন। তো আমি যখন ওনাকে গিয়ে বললাম, দেখেন হাসপাতালে যে অ্যান্টিবায়োটিকটা সাপ্লাই আছে এটা তো ভালো কোম্পানির ঔষধ না। কারণ এটার পেছনে কারণ আছে, যারা এই দরপত্রগুলা ডাক দেয়, যারা এইগুলা সাপ্লাই দেয়, এগুলো হলো বাটপার। এই বাটপারগুলা টাকা খাওয়ার জন্য এই বাজে কোম্পানির ওষুধ সাপ্লাই রাখে। তো আমি যে রোগীকে যখন এই কথা বললাম যে এই হাসপাতালের এটা তো ভালো না, আপনাকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে, আরো ভালো কোম্পানির আমি লিখে দিই। তো উনি খুব স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে যে এ তো আরেক দালাল, তো টাকা খাওয়ার জন্য এইসব করতেছে, ওই ফার্মেসিতে তার মানুষ আছে, সে টাকা খাবে। তো আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে সেটা বলতেই হবে, সে আমাকে চুর পাবুক, ডাকাত পাবুক, আর যাই পাবুক। আমি সেটা বলে ওনাকে কনভিন্স করি। হাসপাতালে যে ইঞ্জেকশনটা সাপ্লাই ছিল সেটা আওয়ামী লীগের এক নেতার কোম্পানির ইঞ্জেকশন ছিল, একটা বাজে কোম্পানির, কাজ করতেছে না। সেই ইঞ্জেকশনটা ওনাকে আমি কনভিন্স করি বাইরে থেকে কেনার জন্য, এক একটা ইঞ্জেকশন 1600 টাকা, দিনে 3টা ইঞ্জেকশন দিতে হবে। তো উনি সেটা মেনে নেন, এবং ওই ইঞ্জেকশন দেওয়ার 24 ঘন্টার ভেতরে, যখন ভালো কোম্পানির ইঞ্জেকশন কিনে এনে দেওয়া হলো, 24 ঘন্টার ভেতর রুগী রেসপন্স করে এবং তার ইনফেকশন নিয়ন্ত্রণে আসে, জ্বর নিয়ন্ত্রণে আসে। তখন রুগীও ব্যাপারটা বুঝতে পারে। কিন্তু শুরুতে তো সেই রুগী, তার আত্মীয় স্বজন আমার সম্পর্কে যা বুঝার বুঝে নিয়েছিল। তারপর যদি কোনো কারণে যদি ইনজেকশন কাজ না করতো, তাইলে তো আমি শেষ। তো এভাবে আসলে হাসপাতালের ম্যানেজমেন্ট সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কম, যার কারণে সরকারি ডিউটিতে গেলে অনেক বেশি ঝুঁকি কাজ করে। এবং আমি যখন 2 বছর হাসপাতালে ছিলাম, আমার সাথেও এরকম অনেক মিসবিহেভ হয়েছে। অনেকে তেড়ে আসতো, দেখা যেত যে রাতের বেলা 2জন বা 1জন ডাক্তার আমরা ডিউটিতে থাকতাম, লোকবল যেহেতু কম, কিন্তু রুগী আসতো 100-150 রুগী। তো একবার এক রুগীর স্বজন, ওনাকে আমি নাক দিয়ে কেনুলা দিচ্ছিলাম, আপনার হলো কেনুলা না, সরি, ওই যে নেজোগ্যাস্ট্রিক টিউব বলে যেটাকে, ওই যে নাক দিয়ে আমরা খাবার দিই রুগীদেরকে যারা মুখে খেতে পারে না। এই অবস্থায় আরেকটা ইমার্জেন্সি রুগী চলে আসে, এবং এই রুগীর এই কাজ শেষ করতে করতে সেই রুগী মারা যায়। আমি সেখানে পৌঁছাইতে পারিনি। তো সেই দায়টাও তারা স্বাভাবিকভাবেই আমার উপরে দিয়ে দেয়। কিন্তু এই জায়গায় তো একটা ইমার্জেন্সি রুগী, সেই কাজ অর্ধেকে ফেলে রেখে আরেক রুগীর কাছে যাওয়া যায় না। তো লোক বলের অভাবেও অনেক দায় এসে ডাক্তারের উপরে চেপে যায়। ডাক্তারদের কর্তব্যে অবহেলার যেই অভিযোগটা, আমি জানি না, অভিযোগ অনেকের ক্ষেত্রে সত্য হতে পারে, নাও হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলোতে মানুষ যে একটি হাসপাতালের ম্যানেজমেন্ট কিভাবে হয় এবং হাসপাতালের কোন কাজের জন্য ডাক্তার দায়ী, কোনটার জন্য ডাক্তার দায়ী না, এই বিষয়টি মানুষ পার্থক্য করতে পারে না। মানুষ মনে করে নার্স কেন ইঞ্জেকশন দিতে লেট করলো সেটাও ডাক্তারের দায়, ডাক্তার তারে ধরে নিয়ে ইঞ্জেকশন দেওয়া হবে। কিন্তু মানুষ তো বুঝে না যে এই সব কর্মকর্তা কর্মচারীগণ সবাই ডাক্তারের অধীনস্থ না। ডাক্তার চাইলেই সেখানে যাকে ইচ্ছা নির্দেশ দিতে পারে না, যাকে ইচ্ছা যা বলতে পারে না। আর এই অন্যান্য যে কাজগুলো রয়েছে, যেমন অনেকে হাসপাতালে গিয়ে কমপ্লেন করেন যে হ্যাঁ ওই জায়গাতে আমি বেড খুঁজে পাচ্ছি না, কিন্তু এই জায়গাতে অনেক বেড পড়ে আছে, এই বেডগুলো রুগীকে কেন দেওয়া হয় না? কিন্তু আপনাকে বুঝতে হবে একই ওয়ার্ডে কিন্তু ফ্রি বেড আছে, আবার পেইং বেড আছে। ফ্রিগুলা যদি শেষ হয়ে যায়, রুগীতে পড়ে যায়, তখন আপনাকে মাটিতে দেওয়া হবে। আর পেইংগুলো খালি পড়ে থাকবে। আপনি যদি টাকা দেন সেক্ষেত্রে আপনি সেই পেইং বেডে উঠতে পারবেন। সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি কিছু বেড মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকে, সেটা আপনি যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে আপনাকে মাটিতেই থাকতে হবে। কিন্তু আপনার মনে হতে পারে যে এখানে 2টা বেড খালি পড়ে আছে কিন্তু আমাকে মাটিতে দিচ্ছে কেন, কিংবা এখানে 10টি বেড খালি পড়ে আছে আমাকে মাটিতে দিচ্ছে কেন, কারণ সেটা পেইং বেড। এখন পেইং বেড নিতে হলে আপনাকে প্রশাসনিক ভবনে যেতে হবে, সেখানে অ্যাডভান্স টাকা পেমেন্ট করতে হবে, সেই স্লিপ নিয়ে আসতে হবে, নার্সকে দেখাতে হবে, তারপর আপনি সেগুলো পাবেন, সেই বেড পাবেন। অন্যথায় আপনাকে ফ্রি বেডগুলো শেষ হয়ে গেলে মাটিতেই দেওয়া হবে। কিন্তু আপনি চিৎকার চেঁচামেচি করতে পারেন যে ডাক্তার ঘুষ খেয়ে ফেলছে, এই করে ফেলছে, সেই করে ফেলছে, এই জন্য বেড দিতেছে না। এইগুলো ডাক্তারের হাতেই না, ডাক্তার চাইলেও আপনাকে সেই বেড দিতে পারবে না। ডাক্তার বড় জোর প্রশাসনিক ভবনে একটা ফোন করে অনুরোধ করতে পারবে যে আমার এই রুগীর জন্য একটা বেড প্রয়োজন, আপনারা ওই রুগী যাচ্ছে, আপনারা এই রুগীকে একটা বেড দেন। আপনাকে টাকা ঠিকই পেমেন্ট করতে হবে, সরকারি যে ইয়াটা। হাসপাতালগুলোতে লোক বল অনেক কম, ডাক্তারের পরিমাণ রুগীর তুলনায়। একটি হাসপাতালে যেখানে 5জন
ছয়জন রোগীর পেছনে, পাঁচজন রোগীর পেছনে বিপরীতে একজন ডাক্তার, একজন নার্স প্রয়োজন, সেখানে আমাদের হাসপাতালগুলোতে হয়তো 100 জনের বিপরীতে একজন। নার্সের ক্ষেত্রেও সেম। তবে এটা ঠিক যে আপনারা বিভিন্ন সময় যে কর্তব্যে অবহেলার অভিযোগ টানেন, সেটা তদন্তের ব্যাপার। এবং অনেক ক্ষেত্রে অভিযোগ সত্য হতে পারে, অনেক ক্ষেত্রে নাও হতে পারে। তবে সব কিছুর দায় ডাক্তারের উপর চাপিয়ে দেয়া, যেই ক্ষমতাই ডাক্তারের নাই। যেমন আমি আপনাদেরকে বারবার উদাহরণ দিয়ে বুঝালাম যে একটি হাসপাতালে 4 শ্রেণীর কর্মকর্তা কর্মচারীগণ কাজ করেন। এরা কেউ কারো কাছে দায়বদ্ধ নয়, এরা সবাই দায়বদ্ধ হলো প্রশাসনিক ভবনে যিনি বসে আছেন সেই পরিচালকের কাছে। সুতরাং একজন ডাক্তার চাইলে কাউকে কোনো নির্দেশ দিতে পারবে না, কোনো কিছু আপনাকে জোগাড় করেও দিতে পারবেন না।